গল্পের নাম তুমি এলেও বেলায়। লেখিকা আতিয়া দিবা। পর্ব ৩। সামাইরার ঘরটা ছোট কিন্তু বেশ টিপটপ আর ছিমছাম। জানালার পাশে রাখা সেই পুরনো ঘুণে ধরা কাঠের টেবিল, যেখানে বসে সে রাত জেগে পরীক্ষার প্রস্তুতি নিত। টেবিলের উপর রাখা সস্তা একটি কলমদানি, কয়েকটা গল্পের বই আর ধুলো জমা একটা ছোট আয়না। সামাইরা হাত বাড়িয়ে টেবিলটা ছুঁয়ে দেখল। আঙুলের ডগায় এক চিলতে ধুলো লেগে এল। ধুলোর দিকে তাকিয়ে সামাইরার মনে হল এই ঘরটা তার অনুপস্থিতিতে কতটা নিঃসঙ্গ হয়ে পড়েছে। সে বিছানায় গিয়ে বসল। সাধারণ তোষক আর সুতির চাদর, অথচ এই বিছানায় বসার পর যে প্রশান্তি সে অনুভব করল তা গত কয়েকদিনে শেহজাদের ভিলাতে পায়নি। জানালার গ্রিল ধরে বাইরে তাকাল সে। উঠোনের এক কোণে সেই পেয়ারা গাছটা এখনও দাঁড়িয়ে আছে। বৃষ্টির জল পেয়ে পাতাগুলো সতেজ হয়ে উঠেছে, আরও ঘন সবুজ দেখাচ্ছে। সামাইরা যেন আরও একবার নিজের অস্তিত্বের শেকড় খুঁজে পেল। চোখচোরা সামান্য বুঝে আসতেই দরজায় মৃদু করাঘাত শোনা গেল। থক থক। ভেতরে এলেন সামাইরার বাবা আমিনুল হক সাহেব। তার দুহাতে দুকাপ ধোয়া ওঠা চা। ওনার পরনে সেই পুরনো আয়রনবিহীন ফতুয়া, চোখে মোটা ফ্রেমের চশমা। মেয়ের পাশে এসে তিনি আলতো করে বসলেন। হাসিমুখে বললেন, মা রে, তোর জন্য নিজের হাতে চা বানালাম। দেখতো চিনি বোধহয় একটু কম হয়েছে। সামাইরা কাপটা হাতে নিল। চায়ের উষ্ণতা পেতেই তার বিষণ্ণতা কেটে গেল। কাপে এক চুমুক দিয়ে মৃদু হাসল। বলল, একদম ঠিক আছে বাবা, তোমার বানানো চায়ের স্বাদই আলাদা। আমার সামনে যদি ১০০ জনের বানানো চাও রাখা হয়, তোমার বানানো চা খুব সহজেই আলাদা করতে পারব। আমিনুল সাহেব জানালার ওপারে দিগন্তের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। ওনার কপালে চিন্তার কয়েকটি ভাঁজ ফুটে উঠল। তিনি ধীর গলায় বললেন, রিটায়ারমেন্টের ডেট তো চলে এল মা। সামনের মাসেই আমার শেষ কর্মদিবস। সরকারি অফিসের এই ফাইলপত্রের ঝামেলা থেকে মুক্তি পাব এটা ভেবে শান্তি লাগছে। আবার রিটায়ারমেন্টের পরের দিনগুলো কিভাবে কাটবে তা ভেবে মনটা বড় অশান্ত বোধ করছে। তুইও নেই, বাড়ি বড্ড ফাঁকা ফাঁকা লাগে। সামাইরা বাবার হাতের উপর নিজের হাত রাখল। আমিনুল সাহেবের হাতটা বেশ খসখসে। অভিজ্ঞ এই খসখসে হাতটি সারা জীবনের লড়াইয়ের চিহ্ন বয়ে বেড়াচ্ছে। সামাইরা স্বাভাবিক গলায় বলল, বাবা, আমি ভাবছিলাম সামনের মাস থেকে পুনরায় ভার্সিটি শুরু করব। থার্ড ইয়ারের কয়েকটা সাবজেক্ট বাকি ছিল, ওগুলো ক্লিয়ার করতে হবে। পড়াশোনাটা মাঝপথে থামিয়ে রাখা ঠিক হবে না। আমিনুল সাহেব মেয়ের দিকে সপ্রতিভ দৃষ্টিতে তাকালেন। বললেন, খুব ভালো সিদ্ধান্ত মা। শিক্ষাই তো মানুষের আসল অলংকার। তবে তোর স্বামী আর শাশুড়ি কি রাজি হবেন? বড় ঘরের ব্যাপার তো, ওনাদের মতো নেওয়াটা জরুরি। সামাইরা কিছুক্ষণ চুপ করে থাকল। পুনরায় জানালার দিকে তাকাল। পর্দাটা হিমশীতল বাতাসের দোলায় পতপত করে উঠছে। সে ম্লান হেসে বলল, শাশুড়ি মা খুব ভালো মানুষ বাবা। ওনার মতন অমায়িক আর উদার মনের মানুষকে শাশুড়ি হিসেবে পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়। আমাকে নিজের মেয়ের মতো আগলে রাখেন। সারাক্ষণ আমার সুবিধা অসুবিধার দিকে ওনার নজর। ওনাকে বললে উনি নিশ্চয়ই খুশি মনে রাজি হবেন। আমিনুল সাহেব মেয়ের কথা মন দিয়ে শুনছিলেন। তিনি লক্ষ্য করলেন সামাইরা তার শাশুড়ির প্রশংসায় পঞ্চমুখ, অথচ পুরো কথার মাঝে একবারও স্বামীর নামটি উচ্চারণ করেনি। ওনার অভিজ্ঞ পিতৃ হৃদয়ে খটকার উদয় হল। উনি চশমাটা খুলে টেবিলের উপর রাখলেন। গম্ভীর গলায় বললেন, আর জামাই বাবা? সামাইরা চুপ করে মাটির দিকে তাকিয়ে রইল। আমিনুল সাহেব বললেন, মা রে, শাশুড়ির এত প্রশংসা করলি, কিন্তু জামাইকে নিয়ে তো একটা শব্দ খরচ করলি না। সবকিছু ঠিক আছে তো? বাবার এই প্রশ্নে সামাইরা থমকে গেল। তার গলার কাছে কি যেন একটা দলা পাকিয়ে এল। সে হাসার চেষ্টা করল বটে, তবে সেই হাসিটা ওষ্ঠাধর পর্যন্ত পৌঁছানোর আগেই মিলিয়ে গেল। শেহজাদের সেই শ্লেষমাখা কথা, রাইসার প্রতি তার অন্ধ প্রেম, আর সামাইরাকে প্রতি মুহূর্তে অপমান করার সেই দৃশ্যগুলো ঝড়ের বেগে তার মনশ্চক্ষুতে ভেসে উঠল। সামাইরার চোখের কোণ দিয়ে এক ফোঁটা লোনা জল গাল বেয়ে টুপ করে চায়ের কাপে পড়ল। সে মুখ নিচু করে সেই জলটুকু লুকানোর ব্যর্থ চেষ্টা করল। আমিনুল সাহেবের আর বুঝতে বাকি রইল না যে ওনার কলিজার টুকরো মেয়েটা ভালো নেই। তিনি কাপটা সরিয়ে রেখে সামাইরাকে পরম মমতায় বুকের মাঝে টেনে নিলেন।
বাবার সেই চিরচেনা গায়ের ঘ্রাণ পেয়ে সামাইরা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে হাউমাউ করে কেঁদে উঠল। মা, কাঁদিস না। আমি তো আছি। এখনও বেঁচে আছি। আমিনুল সাহেবের কণ্ঠস্বর ভারী হয়ে এল। তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে দুই গলায় বললেন, শোনো মা, আমি সারা জীবন ছোট চাকরি করেছি। কিন্তু মাথা নিচু করে বাঁচিনি কোনো দিন। তোকেও আমি মাথা নত করতে শেখাইনি। যদি কোনোদিন মনে হয় তোর আর সহ্য হচ্ছে না, এই সম্পর্কটা তোর আত্মসম্মানকে চুরমার করে দিচ্ছে, তবে কখনো চেষ্টা করবি না জোর করে মানিয়ে নিতে। সমাজের ভয়ে নিজেকে তিলে তিলে শেষ করবি না, খবরদার। সামাইরা বাবার বুকের গহীন থেকে মুখ তুলে তাকাল। তার ঝাপসা চোখে এক চিলতে আসার আলো। আমিনুল সাহেব মেয়ের চোখের জল মুছে দিয়ে বললেন, এই বাড়িটা তোর, মা। এই নোনা ধরা দেয়াল আর বৃষ্টির জল জমা উঠোনটার মালিক তুই। নিজের বাড়িতে মাথা উঁচু করে থাকবি। আমার একার পেনশনের টাকায় আমাদের বাবা মেয়ের ডালভাত চলে যাবে। কিন্তু তোর চোখের জল আমি সইতে পারব না রে, মা। বাবার এই আশ্বাসবাণী সামাইরার ভেতরের কংক্রিটের স্তূপকে এক নিমেষে সরিয়ে দিল। সে আশ্বস্ত হয়ে দীর্ঘক্ষণ বাবার বুকে মাথা রেখে বসে রইল। বাইরের পুনরায় ছিটে বৃষ্টি শুরু হয়েছে। পেয়ারা গাছের পাতায় টিপটিপ জল পড়ার শব্দ হচ্ছে। সামাইরা বাবাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। শেহজাদ আজ তার বিশাল বেডরুমে একা। ঘরের সেন্ট্রাল হিটিং সিস্টেম চালু থাকলেও কেন জানি তার হাড়ের ভেতর এক ধরনের কাঁপুনি হচ্ছে। বিকেলে সে একটা গাড়ি পাঠিয়েছিল ধানমন্ডিতে। ড্রাইভারের ফোনে আসা সেই অবাধ্য বার্তা এখনও তার কানে গলিত সিসার ন্যায় ঠেকছে। স্যার, ম্যাডাম আজ আসবেন না। শেহজাদ রহমানের জীবনে না শব্দটির কোনো অস্তিত্ব নেই। অথচ আজ অতি সাধারণ একটি মেয়ে তাকে অবলীলায় প্রত্যাখ্যান করল। শেহজাদ পায়চারি করছে। তার হাতে রাখা দামি লাইটারটা বারবার জ্বলছে আর নিভছে। সেই খটখট শব্দে ঘরের নিস্তব্ধতাকে ভাঙছে বারবার। শেহজাদ একের পর এক সিগারেট ফুঁকছে। ধোয়ার কুণ্ডলীগুলো ঘরের কোণে জ্বলতে থাকা ল্যাম্পের আলোয় মিশে এক অপার্থিব মায়াজাল তৈরি করছে। জানালার পর্দাটা সামান্য সরানো, সেখান দিয়ে বাইরের কুয়াশাটুকুই দেখা যাচ্ছে। হঠাৎ বিছানায় রাখা ফোনটা সশব্দে কেঁপে উঠল। রাইসার কল করেছে। স্ক্রিনে ফুটে থাকা রাইসার সেই হাসিমাখা ছবিটা শেহজাদের কাছে বড্ড বিরক্তিকর লাগছে। সে ফোনটা হাতে নিল, কিন্তু কল রিসিভ করল না। রাইসার সেই অতি চেনা আহ্লাদ শোনার মতো মানসিক স্থিতি তার নেই। দ্বিতীয়বার কল এলো। শেহজাদ শান্ত ভঙ্গিতে অপেক্ষা করল কল থেমে যাওয়ার। তৃতীয়বার কল এলো। এবার সে ফোনটা সজোরে মেঝেতে ছুঁড়ে ফেল। মুহূর্তেই খণ্ডবিখণ্ড হয়ে গেল শেহজাদের লেটেস্ট মডেলের আইফোনটি। শেহজাদ আরও কিছুক্ষণ পায়চারি করল। এরপর ঘুমানোর আপ্রাণ চেষ্টা করল। কিন্তু ঘুম যেন আজ তার দুশমন হয়ে দাঁড়িয়েছে। ঘরের প্রতিটি কোণ যেন তাকে বিদ্রূপ করছে। শেহজাদের বারবার মনে হতে লাগল এই ঘরে কিছু একটা নেই। কিসের যেন অভাব। ঘড়ির কাঁটা তখন 12টা পার করেছে। শেহজাদ আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ঝটপট তার ক্যাজুয়াল টি শার্টের উপর জ্যাকেটটা চাপিয়ে নিল। ড্রাইভারকে না ডেকে নিজেই মার্সিডিজের চাবি হাতে নিল। ধানমন্ডির দিকে গাড়ি যখন সজোরে ছুটছে, শেহজাদ তখন স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরে বিড়বিড় করে বলল, ইউ কান্ট ডু দিস টু মি সামাইরা, ইউ জাস্ট কান্ট। ধানমন্ডির সেই সরু গলিটা এখন একদম নিঝুম। দু-একটা নেড়ি কুকুর কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। পুরনো বাড়িটার সামনে শেহজাদের গাড়ি থামল। টিমটিমে আলোয় বাড়ির শেওলা ধরা দেয়ালগুলো কেমন বিভীষিকাময় দেখাচ্ছিল। শেহজাদ সজোরে কলিং বেল টিপল। একবার, দুবার। কিছুক্ষণ পর ভেতর থেকে খড়খড় শব্দ শোনা গেল। আমিনুল সাহেব দরজা খুললেন। ঘুমের ঘোরে চশমাটা নাকের ডগায় ঝুলে আছে। জামাইকে এত রাতে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে তিনি আকাশ থেকে পড়লেন। আরে শেহজাদ বাবা, তুমি এত রাতে? কোনো অঘটন ঘটেছে বাবা? আমিনুল সাহেবের গলায় ভয়ের কম্পন। শেহজাদ এ প্রশ্নের কোনো উত্তর দিল না। সালাম দিয়ে পাল্টা প্রশ্ন করল, সামাইরা কোথায়? শেহজাদ উত্তরের অপেক্ষা করল না। অনুমতি ছাড়াই আমিনুল সাহেবের পাশ কাটিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। সে গটক করে সামাইরার শোবার ঘর খুঁজতে লাগল। সামাইরার ঘরের দরজাটা সামান্য ভেজানো ছিল। শেহজাদ ধাক্কা দিয়ে ভেতরে ঢুকল। ঘরের কোণে একটা পুরনো টেবিল ল্যাম্প জ্বলছে। সামাইরা অঘোরে ঘুমোচ্ছিল।
টেবিল ল্যাম্পের আলো ওর মুখে এক অদ্ভুত জ্যামিতিক নকশা তৈরি করেছে। সামাইরা কম্বল মুড়ি দিয়ে একপাশ ফিরে শুয়ে আছে। শেহজাদ ঘরের ভেতরে পা রাখতেই এক তীব্র ঘ্রাণ তাকে গ্রাস করল। বুনো রজনীগন্ধার ন্যায়। শেহজাদ বুঝল এই গন্ধটার অভাব মেটাতেই আজ সে পুরো ঢাকা শহর চষে এখানে এসেছে। শেহজাদের গলার আওয়াজে সামাইরার ঘুম ভেঙে গেল। সে চোখ পিটপিট করে উঠে বসল। শেহজাদকে নিজের শিয়রে জমের মতো দাঁড়িয়ে থাকতে দেখে সে বিস্ময়ে প্রায় বোবা হয়ে গেল। আপনি আপনি এখানে কেন? সামাইরার কণ্ঠে রাজ্যের বিস্ময় ঝরে পড়ছে। শেহজাদ নিজের ভেতরের সেই হাহাকার লুকাতে এক মুহূর্ত দেরি করল না। সে দম্ভের সাথে বলে উঠল, কি পারফিউম ব্যবহার করো তুমি? এত বিশ্রী গন্ধ, দম আটকে আসছে আমার। এই সস্তা জিনিস আর কোনোদিন ব্যবহার করবে না। সামাইরা বিছানা ছেড়ে নেমে এল। তার আলুথালু চুল আর লাল হয়ে থাকা চোখ দুটো শেহজাদের দিকে স্থির। সে টিপ্পনি কেটে বলল, বিশ্রী লাগলে এখানে কেন এসেছেন মিস্টার রহমান? আপনার ভিলাতে তো অনেক দামি পারফিউমের সংগ্রহ আছে। আমার এই নোনা ধরা ঘরে আপনার দম আটকালে দয়া করে এখনই বিদায় হন। আমি শাশুড়ি মায়ের কাছ থেকে পারমিশন নিয়েই আজ নিজের বাড়ি থাকছি। শেহজাদ একধাপ এগিয়ে এল। তাদের দুজনের ছায়া এবার ল্যাম্পের আলোয় দেয়ালে দৃশ্যপট আঁকছে। মায়ের পারমিশন নিয়েছ, কিন্তু আমার পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ করনি। ভুলে যেও না কাকজেক্লমে তুমি আমার স্ত্রী। আমার পারমিশন ছাড়া এই রাত দুপুরে ভিলা ছেড়ে থাকার সাহস হয় কি করে? সামাইরা আরও বেঁকে বসল। জেদি কণ্ঠে বলল, আপনার দম্ভটা একটু কমান। আমরা দুজনই জানি দুদিন আগে কিংবা পরে আমাদের ডিভোর্স হয়ে যাবে। তবে কেন বারবার আমার উপর অধিকার খাটাতে আসছেন? আমি আজ যাব না। না মানে না। শেহজাদ কিছুক্ষণ সামাইরার চোখের দিকে তাকিয়ে রইল। সামাইরার চোখের কোণে এক চিলতে বিদ্রোহ খেলা করছে। শেহজাদ রাগ করল না। মুচকি হাসল। হঠাৎ জ্যাকেটটা খুলে সে খাটের উপর ছুঁড়ে ফেলল। বলল, ঠিক আছে। তুমি যাবে না যখন, আমিও যাচ্ছি না। ভোর হলে তোমাকে নিয়েই ফিরব আমি। তার আগে এক কদমও নড়ব না এখান থেকে। সামাইরা হতভম্ব হয়ে গেল। এই মানুষটা কি সত্যিই পাগল? সে থরথর করে কাঁপতে কাঁপতে রাগী গলায় বলল, এই আপনি কি মেন্টাল? শেহজাদ নির্বিকারভাবে সামাইরার সেই ছোট কাঠের বিছানায় গিয়ে জাকিয়ে বসল। শুয়ে পড়ো সামাইরা। রাত অনেক হয়েছে। ভোরেই আমরা বেরুব। সামাইরার বিছানাটা ছোট। একজনের জন্য বেশ আরামদায়ক হলেও দুজনের জন্য একেবারেই অপ্রতুল। সামাইরা নিচে শুতে চাইল। শেহজাদ ওর কবজি শক্ত করে ধরে বলল, এই ঠান্ডার মাঝে নিচে শোয়ার কোনো প্রয়োজন নেই। অহেতুক ড্রামা করো না। চুপচাপ শুয়ে পড়। এক কথা বারবার বলতে ভালো লাগে না। অগত্যা সামাইরাকে সেই সংকীর্ণ বিছানায় শেহজাদের পাশে শুতে হল। দুজন একদম গা ঘেঁষাঘেঁষি করে শুয়ে আছে। ডিসেম্বরের হাড় কাঁপানো বাতাস জানালার পাল্লায় ক্ষণে ক্ষণে ধাক্কা দিচ্ছে। শেহজাদের চোখে ঘুম নেই। সে একসময় পাশ ফিরল। আবছা আলোয় সে দেখল সামাইরা ঘুমের ঘোরে নিজেকে একদম গুটিয়ে নিয়ে শুয়ে আছে। শেহজাদ ওর মুখের দিকে অপলক তাকিয়ে রইল। লক্ষ্য করল সামাইরার চোখের কোণে জলের ফোঁটা শুকিয়ে একটি সরু দাগের ন্যায় হয়ে আছে। ঘুমের মধ্যেও মেয়েটা ডুকরে কেঁদেছে। এই দৃশ্য দেখে শেহজাদের ভেতরকার দম্ভের পাহাড় মুহূর্তেই ধসে গেল। তার ভেতরটা এক অজানা যন্ত্রণায় হাহাকার করে উঠল। শেহজাদ আলতো করে সামাইরা হাত নিজের হাতের মুঠোয় নিল। সামাইরার হাতের তালু বরফের মতো ঠান্ডা হয়ে আছে। শেহজাদ নিজের শরীরের উত্তাপ দিয়ে সামাইরাকে আগলে রাখার এক তীব্র আকাঙ্ক্ষা অনুভব করল। কিন্তু সে আকাঙ্ক্ষাকে মাটিচাপা দিতেও সময় নিল না। আবেগ নামক শব্দটিকে শেহজাদ রহমান ভয় পায়। কেননা মানুষকে বশ করার ক্ষমতা এর আছে। আর আবেগের বশেই মানুষ গানহীন আচরণ করে। আপনার কি মনে হয় শেহজাদ আর সামাইরার শেষ পরিণতি কি হবে? ভোরের আলো ফুটতে না ফুটতেই ধানমন্ডির সেই জীর্ণ গলি থেকে বের হয়ে এল শেহজাদের রাজকীয় মার্সিডিজ। চাকার নিচে পিষ্ট হচ্ছে রাতের জমে থাকা বৃষ্টির জল আর ঝরা পাতা। শেহজাদ স্টিয়ারিং হুইলে তার লম্বা আঙুলগুলো শক্ত করে চেপে ধরেছে। হাতের শিরাগুলো ফুলে উঠেছে বারবার। শেহজাদ গত 1 ঘণ্টা ধরে একটা শব্দ উচ্চারণ করেনি। তার এই নীরবতা এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। শেহজাদ চায় সামাইরা কথা বলুক। তার অনুমতি ব্যতীত বাবার বাড়ি থাকার বিষয়টি নিয়ে ক্ষমা চাক। কিংবা একটু কুঁকড়ে থাকুক।
কিন্তু সামাইরা তার স্বভাবসুলভ জানালার বাইরে তাকিয়ে আছে। অল্প অল্প করে বৃষ্টিভেজা শহরটার জেগে ওঠা দেখছে। গাড়ি যখন দ্য স্কাইলাইন ভিলার বিশাল গেটের সামনে এসে থামল, শেহজাদ সজোরে ব্রেক কষল। টায়ারের শব্দ রাস্তার নিস্তব্ধতা ভেঙে দিল। সামাইরা যখন নামতে যাবে ঠিক তখন শেহজাদ তার হাতটা খপ করে ধরল। তার স্পর্শে বিচরণ করছে বরফশীতল কাঠিন্য। শেহজাদ সামাইরার চোখের দিকে না তাকিয়েই দাঁতে দাঁত চিপে বলল, পরবর্তীতে কখনো যেন আমার পারমিশন ছাড়া এই ভিলার চৌকাঠ পার হওয়ার দুঃসাহস না দেখাও। এই ভিলার একটা স্ট্যাটাস আছে, সেটা বজায় রাখতে শেখো। সামাইরা তার হাতটা হ্যাচকা টানে ছাড়িয়ে নিল। সে শেহজাদের চোখে চোখ রেখে খুব ধীরে অবজ্ঞার সাথে চোখের মণি উল্টে দিল। মুখে কিছু বলল না। সামাইরার এই এক চিলতে অঙ্গভঙ্গি যেন সরাসরি প্রত্যাখ্যানের চেয়েও বেশি ধারালো বলে মনে হল শেহজাদের কাছে। সামাইরা গাড়ি থেকে নেমে গটগট করে ভিলার মূল গেটের ভেতর ঢুকে গেল। শেহজাদ স্টিয়ারিংয়ে সজোরে ঘুষি মারল। একবার নয়, বেশ কয়েকবার। তার নার্সিসিস্টিক মনটা হাহাকার করে উঠল। এই মেয়েটা তাকে গ্রাহ্যই করল না, কখনোই করে না। শেহজাদ আর বাড়িতে ঢুকল না। গিয়ার বদলে গাড়ি ছোটাল রহমান টাওয়ার এর দিকে। শেহজাদ অফিসের কেবিনে ঢুকল। বাথরুমে গিয়ে চোখে মুখে নাতিশীতোষ্ণ পানির ঝাপটা দিল। আয়নায় নিজের লাল হয়ে থাকা চোখ দুটো দেখল। সামাইরার শরীরের বুনো রজনীগন্ধার ঘ্রাণ এখনও তার নাকে লেগে আছে। সে বিরক্তিভরা মুখে জ্যাকেটটা খুলে ফেল। ইন্টারকমে তার ব্যক্তিগত সহকারী রফিককে ডাকল। রফিক, আইফোনের লেটেস্ট মডেলটা কিনে নিয়ে এসো, কুইক। রফিক চলে যাওয়ার মিনিট দশেকের মাথায় কেবিনের দরজাটা কোনো প্রকার অনুমতি ছাড়াই দরাম করে খুলে ফেল রাইসা। তার চোখে মুখে ঝড়ের পূর্বাভাস। সে ভ্রু কুচকে শেহজাদের সামনে এসে দাঁড়াল। বলল, হোয়ার দ্য হেল হোয়ার ইউ শেহজাদ? রাইসা চিৎকার করে উঠল, রাত থেকে তোমার ফোন বন্ধ। আমি কতবার ফোন করেছি, মেসেজ করেছি। তুমি কি জানো আমি কতটা প্যানিক ছিলাম? শেহজাদ চেয়ারে সামান্য হেলান দিয়ে বসল। তার চোখে মুখে এক ধরনের উদাসীনতা। সে শান্ত গলায় বলল, ফোনটা হাত ফসকে পড়ে ভেঙে গেছে। রফিককে বলেছি নতুন ফোন আনতে। তাছাড়া কাল রাতে একটা ব্যবসায়িক কাজে আটকা পড়েছিলাম। তুমি কি এখন একটু কাজ করতে দেবে আমাকে? রাইসা ধীর পায়ে এগিয়ে এল। শেহজাদের টেবিলের উপর দুই হাত রেখে ঝুঁকে দাঁড়াল সে। রাইসা তীক্ষ্ণ নজরে শেহজাদকে পর্যবেক্ষণ করতে লাগল। তার আচরণের এই নির্লিপ্ততা রাইসার মনে সন্দেহের বিষবাষ্প ছড়িয়ে দিল। ব্যবসার কাজে আটকা পড়েছিলে? আমি জানি তুমি কাল রাতে বাড়ি ফেরোনি। রাইসার কণ্ঠস্বর কাঁপছে রাগে। শেহজাদ বিরক্ত হয়ে ল্যাপটপটা সামনে টেনে নিল। ডোন্ট ইনভেস্টিগেট মি রাইসা, আই হেট দিস। রাইসা এবার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেল। সে উচ্চস্বরে বিদ্রুপাত্মক হাসি হাসল। আর ইউ ইগনোরিং মি শেহজাদ? ওই বস্তির মেয়েটার প্রেমে পড়েছ তুমি? ইউ আর ফলিং ইন লাভ উইথ দ্যাট বিচো, আরেন্ট ইউ? শেহজাদ ল্যাপটপ থেকে মুখ তুলল। তার চোয়াল শক্ত হয়ে গেছে। সে থমথমে গলায় বলল, রাইসা, তোমার ভাষা ঠিক করো। হোয়াট রাবিশ আর ইউ টকিং? রাবিশ? আমি সত্যিটা বলছি। তুমি ওই বস্তির মেয়েটার জন্য আমাকে অবহেলা করছ। Accept it শেহজাদ, she is just a bicho. Stop it রাইসা। শেহজাদ চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল। তার কণ্ঠস্বর কেবিনের কাচের দেয়ালে প্রতিধ্বনিত হল। ডোন্ট কল হার দ্যাট। শি ইজ মাই ওয়াইফ। শি ইজ দ্য পার্ট অফ রহমান ফ্যামিলি। ওকে অসম্মান করে আর একটা শব্দ উচ্চারণ করলে তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলব আমি। রাইসা একথা শুনে উন্মাদ হয়ে গেল। সে টেবিলের উপর রাখা ফাইলগুলো মেঝেতে এলোমেলো ভাবে ফেলে দিল। সম্মান? ওই মেয়ের জন্য সম্মান? আমি একশবার বলব শি ইজ এ বিচো। বিচ? বি? রাইসার মুখের শব্দ মিলিয়ে যাওয়ার আগেই শেহজাদের হাতটা বিদ্যুৎ গতিতে ঘুরে এল। তীব্র চরের শব্দে পুরো কেবিনটা মুহূর্তেই শান্ত হয়ে গেল। রাইসা গালে হাত দিয়ে থরথর করে কাঁপতে লাগল। সে অবিশ্বাসের দৃষ্টিতে শেহজাদের দিকে তাকাল। তাদের ৩ বছরের প্রেমের সম্পর্ক যেন এই এক চোরে নড়বড়ে হয়ে গেল। আই নিউ ইট, রাইসা ফিসফিস করে বলল। তার চোখের জল উপচে পড়তে লাগল। আই ফাকিং নিউ ইট। তুমি ওর প্রেমে পড়েছ। স্রেফ ওর জন্য তুমি আমার গায়ে হাত তুললে?
শেহজাদ নিজের হাতের দিকে সন্তর্পণে তাকাল। তার হাতটাও কাঁপছে। সে সবসময় নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে ভালোবাসে। কিন্তু আজ তার স্ত্রীর প্রতি হওয়া অবমাননা সে সইতে পারল না। রাইসা আর এক মুহূর্ত দাঁড়াল না। সে তার ব্যাগটা হ্যাচকা টানে নিয়ে দরজার দিকে ছুটল। যাওয়ার আগে কান্নাভেজা গলায় বলে গেল, ইউ উইল রিগ্রেট দিস, শেহজাদ। দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল। শেহজাদ তার লেদার চেয়ারে বসে পড়ল। পুরো কেবিনে এখন ভয়াবহ নিস্তব্ধতা বিরাজমান। সে জানালার বাইরে তাকিয়ে দেখল কুয়াশা কেটে গিয়ে মিষ্টি রোদ্দুরে ছেয়ে গেছে চারিপাশ। শেহজাদ অফিস থেকে ফিরল সন্ধ্যার পরপর। তার চোখে মুখে মেজাজের সেই চিরচেনা রুক্ষতা। রাইসার গালে চড় বসানোর বিষাদ স্মৃতিটা এখনও মাথায় ঘোরাঘুরি করছে। সে জ্যাকেটটা লিভিং রুমের সোফায় ছুঁড়ে ফেল। এরপর দোতলায় উঠে গেল। শয়নকক্ষের দরজা খুলতেই তার নাসারন্ধ্রে আছড়ে পড়ল সেই চেনা বুনো রজনীগন্ধার ঘ্রাণ। ঘরের আলো নেভানো। বিশাল স্মার্ট টিভির স্ক্রিন থেকে উপচে পড়া আলোয় শামাইরার মুখটা আবছা দেখা যাচ্ছে। শামাইরা বিছানায় গুটিসুটি মেরে বসে আছে। তার দৃষ্টি নিবদ্ধ পর্দার দিকে। শেহজাদ ভেতরে ঢুকতেই পুনরায় কানে এলো সেই চিরচেনা সুর, টাইটানিক। শেহজাদ দেখল পর্দায় ভেসে উঠেছে জ্যাক রোজের তীব্র ভালোবাসার সেই দৃশ্য। গাড়ির ভেতরে কাটানো জ্যাক আর রোজের একান্ত মুহূর্ত। শেহজাদ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। শামাইরা এতটাই মগ্ন ছিল যে শেহজাদের উপস্থিতি টেরই পায়নি। সে সামান্য গলা খাকারি দিল। শামাইরা চমকে উঠে তাকাল দরজার পানে। শেহজাদকে দাঁড়িয়ে থাকতে দেখে সে হঠাৎই অপ্রস্তুত হয়ে পড়ল। তড়িঘড়ি করে রিমোট খুঁজতে লাগল চারিপাশে। বিছানার চাদর, বালিশের নিচে হন্যে হয়ে রিমোট হাতড়াচ্ছে সে, কিন্তু সেই কাঙ্ক্ষিত রিমোটটি কোথাও নেই। কই রেখেছে সে? শেহজাদ দরজায় হেলান দিয়ে দাঁড়াল। শামাইরাকে এ অবস্থায় দেখে তার ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল। সে নড়ল না। উপভোগ করতে লাগল শামাইরার এই অপ্রস্তুত অবস্থা। শামাইরা যখন বুঝল রিমোট পাওয়ার কোনো আশা নেই, তখন সে এক লাফে বিছানা থেকে নেমে সরাসরি টিভির প্লাগটাই সজোরে টেনে খুলে ফেল। মুহূর্তেই ঘরটা ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। কেবল জানালার ওপার থেকে আসা ল্যাম্পপোস্টের ম্লান আলোয় দুজনের ছায়া দেখা যাচ্ছে। শেহজাদ ধীর পায়ে এগিয়ে এল। শামাইরা ভরকে গেল। এক পা দু পা করে পেঁচতে লাগল। শেহজাদ শামাইরার খুব কাছে গিয়ে থামল। স্বাভাবিক গলায় জিজ্ঞেস করল, তুমি কি সবসময় এই একটা মুভিই দেখো? যতবার দেখি তুমি এই টাইটানিক নিয়েই পড়ে থাকো। এর কারণটা কি? শামাইরার বুক তখন ধকধক করছে। তবুও নিজেকে সামলে নিয়ে সে বলল, এই মুভির সবকিছু আমার ভালো লাগে। এই একটা মুভিতে সব ধরনের ইমোশন আছে। না পাওয়ার বেদনা আছে, আভিজাত্যের বিরুদ্ধে বিদ্রোহ আছে, আর আছে নিঃস্বার্থ ভালোবাসা। ছোটবেলা থেকেই আমি ভাবতাম আমার জীবনেও যদি জ্যাকের মতো কেউ আসত, যে ভালোবেসে নিজের জীবনটাও দিয়ে দিতে দ্বিধা বোধ করবে না। শেহজাদ হো হো করে হেসে উঠল। বিদ্রুপ মাখা সে হাসি। জ্যাক? সিরিয়াসলি? এমন সস্তা ছন্নছাড়া জ্যাকের মতো ছেলেরা কেবল সিনেমাতেই জীবন দেয় শামাইরা। বাস্তবে তারা সুযোগ পেলেই সটকে পড়ে। কি আর বলব, আসলে তোমাদের মতো মিডল ক্লাস মেয়েদের যতসব আজাইরা ফ্যান্টাসি থাকে। সস্তা প্রেমের গল্প পড়ে বড় হওয়া মেয়েদের মস্তিষ্কের বাইরে আর কিছু ভাবতে পারে না। জ্যাকের কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না, স্ট্যাটাস ছিল না। সে কেবল আবেগের বশবর্তী হয়ে মারা গিয়েছিল। দ্যাটস নট লাভ, দ্যাটস স্টুপিডিটি। শামাইরা এবার ঘুরে দাঁড়াল। দৌড়ে গিয়ে ঘরের বাতি জ্বালাল। তার চোখে এখন আগুনের ফুলকি। সে শেহজাদের দিকে তাকিয়ে গলায় বলল, আপনি জ্যাকের ত্যাগের মহিমা বুঝবেন না, কারণ আপনার কাছে সম্পর্ক মানেও একটা চুক্তি, বিজনেস ডিলের মতন। আপনি তো কেবল জানেন কিভাবে মানুষকে অপমান করতে হয়। শেহজাদ তেরে কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই দরজায় টোকা পড়ল। সুফিয়া রহমান ঘরে ঢুকলেন। তিনি দুজনের থমথমে মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। ওনার অভিজ্ঞ চোখ ঠিকই ধরে ফেল যে এখানে কোনো কোল্ড ওয়ার চলছে। বিষয়টিকে উপেক্ষা করে তিনি বললেন, ডিস্টার্ব করলাম নাকি তোদের? শামাইরা ব্যস্ত হয়ে বললেন, না মা, আসুন ভেতরে আসুন। সুফিয়া রহমান শেহজাদের মুখের দিকে তাকালেন। শেহজাদের হাতের শিরাগুলো ফুলে আছে। স্পষ্ট বোঝা যাচ্ছে সে রাগ চাপিয়ে রেখেছে। সুফিয়া বললেন,
বলছিলাম যে তোরা এখনো হানিমুনে যাচ্ছিস না কেন? বিয়ের পর তো কতদিন হয়ে গেল। শেহজাদ ঝটপট উত্তর দিল। মা, পোর্টের ঝামেলাটা খুব বেড়েছে। লয়ারদের সাথে ডেইলি মিটিং করতে হচ্ছে। এই অবস্থায় যাওয়াটা কঠিন। শামাইরাও হানিমুন এড়ানোর জন্য দ্রুত বলে উঠল। মা, আর আমিও ভাবছিলাম সামনের মাস থেকে ভার্সিটি পুনরায় শুরু করব। গ্র্যাজুয়েশনটা শেষ করা খুব প্রয়োজন। সুফিয়া রহমান দুজনের অজুহাতকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন। ওনার চশমাটা নাকের ডগায় নামিয়ে বললেন, তোদের বাজে কথা রাখত। কাজ কোনোদিন শেষ হবে না শেহজাদ। আর শামাইরা মা, পড়াশোনা তো হবেই, কিন্তু আগে নিজেদের জীবনটা একটু গুছিয়ে নাও। শেহজাদ তার মাকে বোঝানোর চেষ্টা করল। কিন্তু মা, আমি কোনো কথা শুনব না। আগামী দুদিনের মাঝে তোরা হানিমুন ডেস্টিনেশন ফিক্সড করবি। আমি চাই তোরা এই গুমট শহর ছেড়ে দূরে কোথাও গিয়ে ঘুরে আয়। এটা আমার অর্ডার শেহজাদ। সুফিয়া বেগম তার কথাকে চূড়ান্ত ঘোষণা করে ঘর থেকে বেরিয়ে গেলেন। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। শামাইরা শেহজাদের দিকে ফিরে সরাসরি বলল, এই শুনুন, আমি কোনো হানিমুনে যেতে পারব না। আপনার সাথে এক ঘরে থাকাটাই আমার জন্য কষ্টের, সেখানে বাইরে গিয়ে রোমান্সের নাটক করা আমার পক্ষে সম্ভব নয়। শেহজাদ এই প্রথমবার তার টি শার্ট শামাইরার সামনে খুলে ফেল। উন্মুক্ত হয়ে গেল তার জিম করা পেটা শরীর। শামাইরার চক্ষু ছানাবড়া হয়ে গেলে দৃশ্য দেখে। শরীরে মৃদু বিদ্যুতের স্রোত বয়ে গেল। ধোপ গিল শামাইরা। শেহজাদ সবটাই বুঝতে পারল। ঠোঁটের কোণে মৃদু হাসি ঝুলিয়ে সে আলমারি থেকে ক্যাজুয়াল পোশাক বের করল। এরপর শামাইরার দিকে তাকিয়ে সে পোশাক পরতে পরতে বলল, যাওয়ার শখ আমারও নেই শামাইরা। কিন্তু আমি আমার মায়ের কথা অমান্য করি না। আমার মা সারা জীবন অনেক কষ্ট করেছেন। বাবার অবহেলা আর একাকিত্বে ওনার জীবনটা বিষিয়ে গিয়েছিল। আমি ওনাকে আর কষ্ট দিতে পারব না। ওনার শেষ বয়সের সকল ইচ্ছা আমি পূরণ করবইস। শামাইরা খিলখিল করে হেসে উঠল। অবজ্ঞার সেই হাসি। সে তাচ্ছিলের স্বরে বলল, কি চমৎকার হিপোক্রেসি! আপনার বাবা আপনার মায়ের সাথে যা করেছেন, আপনি আমার সাথে ঠিক অভিন্ন আচরণই করছেন। আপনিও তো আপনার প্রেমিকাকে নিয়ে মেতে আছেন, আমাকে প্রতি মুহূর্তে ছোট করছেন। তবে আমার কি মনে হয় জানেন মিস্টার রহমান? আপনি আপনার তথাকথিত প্রেমিকা রাইসাকেও ভালোবাসেন না। শেহজাদ রুক্ষ গলায় ধমকের সুরে বলে উঠল। হাউ ডেয়ার ইউ শামাইরা? শামাইরা শীতল গলায় বলল, মিথ্যা কিছু তো বলিনি। আপনি আপনার প্রেমিকাকে ভালোবাসলে ওকেই বিয়ে করতেন। আপনার মাকে যেভাবেই হোক রাজি করাতেন। যাকগে, তবু আপনার নিকট আমি কৃতজ্ঞ। বিয়ের রাতেই সবটা পরিষ্কার করে বলার জন্য। এই বিয়ে আমার কাছে স্রেফ একটি মানবিক চুক্তি। আপনার মায়ের শান্তির জন্য আমি এই অভিনয় করছি। তবে এই তথাকথিত হানিমুন আমি মেনে নিতে পারব না। আমি আপনার সাথে যাব না। শামাইরা গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল। শেহজাদ ক্ষণিককাল থম মেরে দাঁড়িয়ে রইল। শামাইরার কথাগুলো তীরের মতো তার বুকে বিঁধল। হিপোক্রেসি শব্দটা তার মস্তিষ্কে বারবার প্রতিধ্বনিত হতে লাগল। সে কি সত্যিই তার বাবার মতো হয়ে গেছে? যে বাবাকে সে সারা জীবন ঘৃণা করেছে, আজ সেই কিনা তার স্ত্রীর চোখে ঠিক একই রকম প্রতিচ্ছবি। শেহজাদের ইগো চরমভাবে আহত হল। সে তার পকেট থেকে ফোন বের করল। ব্যক্তিগত সেক্রেটারিকে ফোন লাগাল। হ্যালো, কাল দুপুরের মধ্যে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম স্থানের 2টি ফার্স্ট ক্লাস টিকিট আর ভিসার ব্যবস্থা করো। কোনো অজুহাত শুনব না। উইথিন 24 আওয়ার্স আই ওয়ান্ট এভরিথিং অন মাই টেবিল। ফোনটা রেখে শেহজাদ সোফায় গা এলিয়ে দিল। দামি লাইটার পকেট থেকে বের করে সিগারেট ধরাল। আয়েশ করে সিলিং এর দিকে ধোঁয়া ছেড়ে রহস্যময় হাসি হেসে ফিসফিস করে বলল, আই উইল মেক ইউ ফল ইন লাভ উইথ মি শামাইরা। আমি শেহজাদ রহমান, বিজনেস টাইকুন শেহজাদ রহমান। আমি যা চাই তা ছিনিয়ে নিতে জানি। তুমি আমার প্রেমে পড়বে, আমাকে পাগলের মতো ভালোবাসবে। এরপর শেহজাদ কথা শেষ করল না। অদ্ভুতভাবে হাসতে লাগল। শামাইরা তখনও অঘোরে ঘুমোচ্ছিল। নরম কমফোর্টার গায়ে জড়িয়ে গুটিসুটি মেরে বিচরণ করছিল স্বপ্নহীন ঘুমের রাজ্যে। শেহজাদের দৃষ্টি শামাইরার দিকে নিবদ্ধ। সারারাত ঘুমোয়নি ও। সোফায় গা এলিয়ে একের পর এক সিগারেট ফুঁকেছে আর ভেবেছে কিভাবে এই অবাধ্য মেয়েটাকে নিজের বসে আনা যায়। শেহজাদ তপ্ত নিঃশ্বাস ছাড়ল শামাইরার শান্ত মুখটার ওপর।
ঘুমের ঘোরে সামাইরার ঠোঁট দুটো সামান্য ফাঁক হয়ে আছে। অবাধ্য কয়েক গাছি চুল ওর গালের উপর এসে পড়েছে। শেহজাদ খুব আলগোছে চুলগুলো সরিয়ে দিল। সামান্য ঝুঁকল ওর উপর। সামাইরার গায়ের সেই চিরচেনা বুনো রজনীগন্ধার ঘ্রাণ শেহজাদের মস্তিষ্ককে অবশ করে দিচ্ছিল। শেহজাদের অভ্যন্তরে এক তীব্র বাসনার জন্ম নিল। তার ইচ্ছে হল এই মুহূর্তেই সামাইরার নরম ঠোঁটে নিজের ঠোঁটের অধিকার গেঁথে দিতে। একটা চুমু, শুধুমাত্র একটা চুমু কি তাদের মাঝের এই দূরত্ব কমিয়ে দিতে পারবে? শেহজাদ নিজের উপর নিয়ন্ত্রণ হারাবার উপক্রম হল। কিন্তু পরক্ষণেই ওর ভেতরে থাকা সেই নার্সিসিস্টিক ইগো জেগে উঠল। না, এভাবে নয়। সামাইরা নিজে থেকে আমার কাছে আসবে, আত্মসমর্পণ করবে। এই জেদ ওকে স্থির করে দিল। সে নিজেকে সামলে নিল নিজেকে। শেহজাদ গম্ভীর গলায় ডাকল, সামাইরা, ওঠো। সামাইরা কোনো সাড়া দিল না। শেহজাদ এবার ওর কাঁধ ধরে সামান্য ঝাঁকুনি দিল। সামাইরা ভ্রু কুঁচকে এবার চোখ মেল। পিটপিট করে বোঝার চেষ্টা করল হচ্ছেটা কি। ওর চোখের পাতাগুলো এখনও ঘুমের ভারে ভারী হয়ে আছে। সে আধবোজা চোখে দেখল শেহজাদের সুঠাম শরীর ওর উপর পাহাড়ের ন্যায় ঝুঁকে আছে। ভয় আর বিস্ময়ে সামাইরা এক ঝটকায় বিছানায় উঠে বসল। গুটিসুটি মেরে চাদরটা বুকের কাছে টেনে ধরল সে। বলল, আপনি? এত সকালে কি চাই? সামাইরার কণ্ঠে ঘুম জড়ানো জোরতা। শেহজাদ সামাইরাকে আপাদমস্তক গভীরভাবে পর্যবেক্ষণ করল। এরপর ফিসফিস করে বলল, আই ওয়ান্ট ইউ, অল অফ ইউ। সামাইরা ভরলে গেল। নিজেকে বিছানার সাথে একেবারে সিটিয়ে কাপা গলায় শুধাল, মানে? শেহজাদ মৃদু হাসল। এরপর সোজা হয়ে দাঁড়িয়ে নিজের কবজির দামি রোলেক্স ঘড়িটার দিকে তাকাল। পরিষ্কার আয়নার মতো ঝকঝকে ডায়ালে মিষ্টি রোদ্দুরের প্রতিফলন হচ্ছে। সে খুব নির্লিপ্ত গলায় বলল, ঠিক 2.5 ঘণ্টা পর আমাদের ফ্লাইট। সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। কাজেই ঘুম থেকে উঠে জলদি তৈরি হয়ে নাও। সামাইরার মস্তিষ্ক এখনও পুরোপুরি সজাগ হয়নি। সে অবাক হয়ে বলল, কিসের ফ্লাইট? শেহজাদ হেসে বলল, আমরা হানিমুনে যাচ্ছি সামাইরা। সামাইরা চোখ পাকিয়ে তাকাল এবার। থমথমে গলায় বলল, আপনাকে আমি বলিনি? আমি কোনো ফানিমুনে যাব না। আমি কোথাও যাচ্ছি না। আপনার যেতে হলে আপনি যান। শেহজাদ জানালার পর্দাটা সরিয়ে দিল। আজ তেমন একটা কুয়াশা নেই। আকাশটাও ভীষণ পরিষ্কার। বহুদিন পর পাখির কলরবে মুখরিত চারিপাশ। শেহজাদ পেছনে না ফিরেই বলল, আমি বলেছি রেডি হতে, তার মানে তুমি রেডি হচ্ছ? শুধু শুধু সময় নষ্ট করো না। সামাইরার জিদটা এবার মাথাচাড়া দিয়ে উঠল। সে বিছানা ছেড়ে নামল না, বরং পা দুটো গুটিয়ে বসে রইল। চোয়াল শক্ত করে বলল, আমি যাব না মানে যাব না। আপনি আমাকে জোর করতে পারেন না। আমি আপনার কেনা দাসী নই যে আপনি যখন যা আদেশ করবেন তখন তাই আমাকে মান্য করতে হবে। শেহজাদ এবার ঘুরে দাঁড়াল। সে ধীর পায়ে বিছানার কাছে এগিয়ে এল। ওর পায়ের প্রতিটা পদক্ষেপে ঝরে পড়ছে আভিজাত্য। সে সামাইরার খুব কাছে চলে এল। নিচু স্বরে রু গলায় বলল, আমাকে বাধ্য করো না সামাইরা। আমাকে বাধ্য করো না এমন কিছু করতে যা তোমার একদম ভালো লাগবে না। তোমাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় তা আমার জানা আছে। সামাইরা এক ছুটে বিছানা থেকে নেমে দাঁড়াল। আকাশছোঁয়া তেজ নিয়ে বলল, কি করবেন আপনি? শুনিই না। আর কি করা বাকি রেখেছেন আপনি? বিয়ের রাত থেকে অপমান করেছেন, অবহেলা করেছেন, নিজের প্রেমিকার সাথে সময় কাটিয়েছেন। এর চেয়ে বেশি আর কি করবেন? আমাকে মেরে ফেলবেন? মেরে ফেলুন। শেহজাদ কোনো রাগ দেখাল না। ও কেবল এক মুহূর্ত শান্ত চোখে সামাইরার উত্তেজিত মুখটা দেখল। তারপর খুব সহজ গলায় জিজ্ঞেস করল, শেষবারের মতো প্রশ্ন করছি, তুমি কি রেডি হতে যাবে কি না? যাব না। বলেছি তো যাব না। কথা কানে যায় না? বয়রা নাকি? সামাইরা প্রায় চিৎকার করে উঠল। শেহজাদ এবার তাচ্ছিলের হাসি হাসল। চলচ্চিত্রের হিরোদের মতো ভীষণ স্টাইলবদ্ধভাবে সিগারেট মুখে পুরল। এরপর ধোয়া ছেড়ে 1 সেকেন্ডও সময় নিল না। কোনো আগাম বার্তা ছাড়াই ও 2 হাতে সামাইরার কোমর জড়িয়ে ধরল। এক হেঁচকা টানে ওকে নিজের কাঁধে তুলে নিল। ঘটনার আকস্মিকতায় সামাইরা আকাশ থেকে পড়ল।
ও ভাবতে পারেনি শেহজাদ এত বড় একটা কাজ করতে পারে। যদিও ঘরে কেউ নেই। শামাইরার মাথাটা নিচের দিকে ঝুলছে, আর শেহজাদ ওকে কাঁধে নিয়ে গটগট করে ড্রেসিং রুমের দিকে হাঁটছে। নামান আমাকে। ছাড়ুন বলছি। আপনি কি পাগল হয়ে গেছেন? লজ্জাও করে না আপনার? শামাইরা শেহজাদের পিঠে কিল ঘুষি মারতে শুরু করল। পা ছুঁড়ে চিৎকার করতে চাইল। ঠিক তখনই শেহজাদ থেমে গেল। ও শামাইরাকে কাঁধ থেকে নামাল না, বরং ওর শরীরের উপর নিজের নিয়ন্ত্রণ আরও শক্ত করল। শেহজাদ খুব শান্ত গলায় বলল, ডোন্ট মেক মি ম্যাড, শামাইরা। আরেকবার চিৎকার করলে আমি কিন্তু এই মুহূর্তেই তোমাকে কিস করে বসব। মনে রেখো, আমার ধৈর্যের বাঁধ অনেক ছোট। এমন কথা শুনে শামাইরার দেহ নিথর হয়ে গেল। ওর চিৎকারের শব্দ গলা অবধি এসে দলা পাকিয়ে গেল। শেহজাদের কণ্ঠস্বরের তীব্রতা ভালোভাবেই বুঝিয়ে দিচ্ছিল যে লোকটা যা বলছে তা অনায়াসেই করতে পারে। শামাইরার গাল লজ্জায় লাল হয়ে উঠল। শেহজাদ রহমানের স্পর্শ ওর কাছে বিষাক্ত সাপের ছোবলের ন্যায় মনে হয়। এই ছোবল এড়াতে হবে। শামাইরা বুক ভরে শ্বাস নিল। এরপর বলল, ওকে ওকে ছাড়ুন আমাকে। আমি রেডি হতে যাচ্ছি। শেহজাদ শামাইরাকে নামিয়ে দিল বটে, তবে ছেড়ে দিল না। ওর কোমর ধরে নিজের কাছে টেনে নিয়ে নাকের সাথে নাক ঘষে ফিসফিস করে বলল, গুড গার্ল। সবসময় এরকম গুড গার্ল হয়ে আমার কথা শুনতে পারো না? শামাইরা অন্যদিকে তাকিয়ে ফুপিয়ে বলল, আপনি একটা অসভ্য মানুষ। শেহজাদ নির্বিকারভাবে উত্তর দিল, বউয়ের সামনে শব্দ হয়ে লাভ কি? বরং অসভ্যতাকেই প্রায়োরিটি দিতে হবে এখন থেকে। শামাইরা নিজেকে ঝ্যাংটা মেরে ছাড়িয়ে নিল। শেহজাদ মৃদু হেসে ওয়াশরুমের দরজার দিকে ইশারা করল। শামাইরা এক প্রকার বাধ্য হয়ে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে বাথরুমে ঢুকে গেল। ধরাম করে দরজা বন্ধ করার শব্দে পুরো ঘরটা কেঁপে উঠল। শেহজাদ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শার্টের কলারটা ঠিক করল। ওর ঠোঁটে লেগে আছে বিজয়ের হাসি। আধ ঘণ্টা পর শামাইরা বের হয়ে এল। বাড়ির কর্মচারীরা আগেই সুটকেসগুলো গুছিয়ে নিচে রেখে দিয়েছে। শেহজাদ শামাইরাকে নিয়ে নিচে নেমে এল। লিভিং রুমে সুফিয়া রহমান অপেক্ষা করছিলেন। ওনার সামনে গরম চায়ের কাপ। শেহজাদ আর শামাইরাকে একসাথে নিচে নামতে দেখে ওনার মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল। তিনি উঠে দাঁড়ালেন। বের হচ্ছিস তোরা? যাক, আমার কথা যে তোরা মান্য করেছিস এতেই আমি খুশি। সুফিয়া রহমান এগিয়ে গেলেন শামাইরার নিকট। ওর মাথায় হাত রাখলেন। শামাইরাও ওনার বুকে মাথা রাখল। ওর খুব ইচ্ছে করছিল ডুকরে কেঁদে বলতে, মা, আমি হানিমুনে যেতে চাই না। কিন্তু শাশুড়ির হাসিমুখ দেখে সে নিজেকে সংবরণ করল। সুফিয়া বললেন, মা রে, ভালোমতো ঘুরে আয়। শেহজাদ তো বড্ড কাজের পাগল, ওকে একটু আগলে রাখিস। এরপর তিনি ছেলের দিকে ফিরে বললেন, আর শেহজাদ, মনে রাখিস শামাইরা এখন তোর সবচেয়ে বড় আমানত। ওর যত্নে যেন কোনো ত্রুটি না হয়। সুফিয়া বেগমের গলায় মাতৃত্বের স্নেহ। শেহজাদ এবং শামাইরা খুব ভদ্রভাবে ওনার পায়ে হাত ঠেকিয়ে দোয়া নিল। শেহজাদ আশ্বাস দিয়ে বলল, চিন্তা করো না মা, আমি সবকিছু ঠিকঠাক সামলে নেব। তুমি নিজের যত্ন নিও। এয়ারপোর্টের দিকে যখন মার্সিডিসটা ছুটছে, শামাইরা তখনও ওর স্বভাবমতো জানালার বাইরে তাকিয়েছিল। মনে মনে ভাবছিল এই যাত্রা ওকে কোথায় নিয়ে যাবে। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম স্থানটি কি ওর মনের মলিনতা দূর করতে পারবে? নাকি শেহজাদের এই দম্ভের নিচেই ওর বাকি জীবনটা তিলে তিলে শেষ হয়ে যাবে? চোখজোড়া মনের অজান্তেই বিজে উঠল শামাইরার। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে যখন শামাইরা পা রাখল, তার মনে হল সে কোনো এক ভিনগ্রহে ঢুকে পড়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত চতুর্দিক, মেঝেতে বিছানো দামি কার্পেট আর চারপাশের মানুষের কেতাদুরস্ত চলাফেরা, সবকিছুই তার চেনা পরিচিত মধ্যবিত্ত জগতের গণ্ডির বাইরে। সম্পূর্ণ বিপরীত। এই আভিজাত্যের মাঝে নিজেকে বড্ড বেমানান মনে হচ্ছে তার। শেহজাদ গট গট করে হাঁটছে। ওর দীর্ঘ সুঠাম দেহ, পরনে কালো রঙের দামি ওভারকোট আর চোখে রোদস্মা। এয়ারপোর্টের প্রতিটি কর্মী ওকে চেনে। সবাই মাথা নিচু করে অভিবাদন জানাচ্ছে। গুড মর্নিং, মিস্টার রহমান। শেহজাদ স্রেফ মাথা নেড়ে সায় দিচ্ছে। বিমানের দরজায় যখন ওরা পৌঁছাল, শামাইরার বুকটা তখন দুরু দুরু কাঁপতে শুরু করল। জীবনে প্রথমবার সে বিমানে উঠতে চলেছে।
ছোটবেলায় জানালার ভাঙ্গা গ্রিল ধরে কত দেখেছে, আকাশের বুকে রূপলি রেখা টেনে উড়োজাহাজের নিরুদ্দেশ হয়ে যাওয়া। চোখের আড়াল হতেই বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগত তার। মন খারাপ হয়ে যেত পরক্ষণেই। আজ সে নিজেই সেই রূপলি ডানায় চড়তে চলেছে। বিজনেস ক্লাসের কেবিনে ঢোকার পর সামাইরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল ক্ষণিককাল। বিশাল চড়া লেদার সিট, সামনে বড় স্ক্রিন, আর প্রতিটি যাত্রীর জন্য আলাদা ছোট একটি জগত বরাদ্দ। সামাইরা জানালার ধারের সিটটায় বসল। চোখ রাখল রানওয়ের উপর। শেহজাদ ওর পাশের সিটে আরাম করে বসল। সে সামাইরার চেহারার বিস্ময়টুকু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। সামাইরা যখন অবাক হয়ে প্রতিটি বোতাম আর স্ক্রিনের দিকে তাকাচ্ছিল, শেহজাদের ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল। ওর নার্সিসিস্টিক ইগো আজ দারুণভাবে তৃপ্ত। ও মনে মনে ভাবল, দেখো সামাইরা, দেখো, এই আকাশ ছোঁয়ার সুযোগ তোমাকে কে দিয়েছে? আমি দিয়েছি। শেহজাদ রহমান দিয়েছে। আমার টাকার জোরেই তুমি আজ এই বিলাসিতার স্বাদ পাচ্ছ। তোমার সেই টাইটানিকের আদর্শবাদী জ্যাক কি তোমাকে এভাবে মেঘের উপর ওড়াতে পারত? কোনোদিন পারত না। বিমানের ইঞ্জিন যখন সশব্দে গর্জে উঠল, সামাইরা সিটের হাতলটা শক্ত করে ধরল। ওর হাতের তালু ঘামতে লাগল। প্লেনটা যখন রানওয়েতে চলতে শুরু করল, শেহজাদ আর চোখে একবার সামাইরাকে দেখল। সামাইরা জানালার বাইরে তাকিয়ে নিজেকে সংযত রাখার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু ওর থরথর করে কাঁপা ঠোঁট বলে দিচ্ছে ও ভয়ে অস্থির। আর ওকে সামাইরা? ভয় লাগছে? সহসা শেহজাদের গলায় এক ধরনের সহানুভূতির আভাস। সামাইরা শক্ত হয়ে বসল। সে চায় না এই মানুষটার সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে। সে দাঁতে দাঁত চিপে বলল, আমি ঠিক আছি। ভয় পাব কেন? ঠিক তখনই প্লেনটা টেকঅফের জন্য চূড়ান্ত গতি নিল। ইঞ্জিনের প্রচণ্ড গর্জন আর অভিকর্ষজ বলের চাপে সামাইরার মনে হল ওর হৃৎপিণ্ডটা বোধহয় গলার কাছে চলে এসেছে। প্লেনটা যখন মাটি ছেড়ে শূন্যে ডানা মেল, সামাইরার শরীর ভয়ে থরথর করে কাঁপতে শুরু করল। ওর নিঃশ্বাস আটকে আসছে। ও অবচেতন মনেই যেন সিটের হাতল ছেড়ে পাশের কিছু একটা আঁকড়ে ধরতে চাইল। শেহজাদ ওর বাম হাতটা নিজের হাতের মুঠোয় নিল। ওর আঙুলগুলো সামাইরার ঘর্মাক্ত হাতের তালুর উপর জেকে বসল। সামাইরা চমকে উঠে হাতটা ছাড়িয়ে নিতে চাইল। হাত ছাড়ুন! কি করছেন আপনি? সামাইরা ফিসফিস করে ধমকে উঠল। শেহজাদ ওর হাতটা আরও শক্ত করে ধরল। ওর চোখের দৃষ্টি ভীষণ তীক্ষ্ণ। সে গম্ভীর স্বরে বলল, এসব ড্রামা বাদ দিয়ে শান্ত হয়ে বসো। আমি তোমায় স্পর্শ করলে এমন তিরিং বিরিং করো কেন? আমি কি আননোন কেউ? সামাইরা তবুও বাধা দেওয়ার চেষ্টা করল। ঠিক তখনই বিমানটি মেঘের স্তরের ভেতর দিয়ে যেতে শুরু করায় প্রচণ্ড টার্বুলেন্স শুরু হল। এবার আর সামাইরা নিজের জেদ দেখাল না। চুপচাপ হাত ধরে বসে রইল। মিনিট 10 পর টার্বুলেন্স কমল। সামাইরা যেন এই মুহূর্তের প্রতীক্ষায় মগ্ন ছিল। সে চট করে হাতটা সরিয়ে নিল এবং জানালার দিকে মুখ ফেরাল। জানালার বাইরে তাকাতেই সামাইরার চোখ ছানাবড়া হয়ে গেল। নিচে সাদা পেজা তুলোর মতো মেঘের সমুদ্র। ওপরের আকাশটা গা নীল। যেন ওরা মেঘের সমুদ্রের উপর ভেসে বেড়াচ্ছে। সামাইরা ওর সব দুঃখ, রাগ আর ঘৃণা এক মুহূর্তের জন্য ভুলে গেল। মধ্যবিত্ত জীবনের গণ্ডিবদ্ধ চিন্তা থেকে সে যেন এক বিশাল মহাজাগতিক ক্যানভাসে ঢুকে পড়েছে। সামাইরা ভাবতে লাগল, উপর থেকে দেখলে পৃথিবীটাকে কত শান্ত বলে মনে হয়। অথচ মাটিতে পা ফেললেই কত বিভেদ, ঘৃণা, দুঃখ, কষ্ট। এসব ভাবতে ভাবতেই অন্যমনস্ক সামাইরা কখন যেন ঘুমিয়ে গেল। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল -3 এ যখন ওরা পা রাখল, সামাইরা চারিপাশে তাকিয়ে এক মুহূর্তের জন্য যেন থমকে গেল। দুপাশের সোনার দোকানগুলো থেকে ঝিকিমিকি আলো বিচ্ছুরিত হচ্ছে। আকাশচুম্বী কৃত্রিম পাম গাছ আর সারিবদ্ধ ডিউটি ফ্রি শপ। মধ্যবিত্ত জীবনের সাধারণ কেনাকাটার অভিজ্ঞতায় অভ্যস্ত সামাইরা। সে বুঝতে পারছিল না এখানে মানুষ কেনাকাটা করে নাকি প্রদর্শনী দেখে। অপরদিকে শেহজাদ খুব স্বাভাবিক ভঙ্গিতে হাঁটছে। ওর জন্য এই পরিবেশ বোধহয় ডালভাতের মতো। তবে সে জানে সামাইরা ঘোরের মধ্যে আছে। আর সামাইরার এই ঘোরটাই শেহজাদের ভালো লাগছে। সে রোদস্মার ফাঁক দিয়ে আর চোখে সামাইরাকে দেখছে আর মিটিমিটি হাসছে। মুখটা বন্ধ করো সামাইরা। মাছি ঢুকবে। শেহজাদের গলার স্বরে এক চিলতে শ্লেষ। একথা শুনে সামাইরা সম্বিত ফিরে পেল। ও নিজের বিস্ময়টুকু আড়াল করার চেষ্টা করে বলল,
আমি শুধু দেখছিলাম মানুষ কত অপচয় করতে পারে। একে অপচয় বলে না, আভিজাত্য বলে। আর এই আভিজাত্য ভোগ করার ভাগ্য সবার থাকে না। সামাইরা একথার কোনো উত্তর দিল না। ক্ষণিককাল হাঁটার পর ওরা একটা কফি শপে গিয়ে বসল। চারদিকে বিভিন্ন দেশের মানুষের আনাগোনা। শেহজাদ দুটো ব্ল্যাক কফি অর্ডার করল। সামাইরা কফির কাপে চুমুক দিয়ে জানালার ওপারে রানওয়ের দিকে তাকিয়ে রইল। শেহজাদের মন অবশ্য কফিতে নেই। সে চেয়ারে হেলান দিয়ে একদৃষ্টিতে সামাইরার পানে তাকিয়ে রইল। সামাইরা অস্বস্তি অনুভব করতে লাগল। এই অস্বস্তি এড়াতে সে বারবার কফির কাপে চুমুক দিচ্ছে, জানালা দিয়ে বাইরের বিমান দেখছে, ওড়না ঠিক করছে। তবুও শেহজাদের দৃষ্টি সরছে না। এক সময় সামাইরা আর চুপ করে বসে থাকতে পারল না। বিরক্ত হয়ে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? কোনো সমস্যা? শেহজাদ ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ঝুলিয়ে রাখল। সে আগের মতোই একভাবে তাকিয়ে থেকে শান্ত গলায় প্রশ্ন করল, তুমি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছ না কেন সামাইরা? বারবার চোখ ফিরিয়ে নিচ্ছ যে? সামাইরা চোখমুখ শক্ত করে বলল, কোথায়? আমি তো স্বাভাবিকই আছি। শেহজাদ এবার টেবিলের উপর দুই হাত রেখে সামাইরার দিকে ঝুঁকল। চোখের মণি দুটো স্থির করে খুব ধীর লয়ে বলল, মানুষ সাধারণত দুটি সময় অন্য কারো চোখের দিকে তাকাতে পারে না সামাইরা। এক, যখন সে কাউকে তীব্র ঘৃণা করে আর তাকে দেখতে চায় না। আর দুই, যখন সে কারোর প্রেমে পড়ে কিন্তু মানতে চায় না। ঘৃণা তোমার সাথে যাচ্ছে না। তার চেয়েও তীব্র কোনো অনুভূতি আমি তোমার চোখের কোণে দেখতে পাচ্ছি। তাহলে কি দ্বিতীয় কারণটাই সত্যি? সামাইরা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। শেহজাদের এই মনস্তাত্ত্বিক আক্রমণ সে আশা করেনি। তবে পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে শব্দ করে হেসে উঠল। আপনার আত্মবিশ্বাস দেখে আমি অবাক হচ্ছি, মিস্টার রহমান। প্রেমে পড়তে ক্ষতি নেই। কিন্তু আপনার প্রেমে পড়ব আমি? কখনো না। আমি আপনাকে প্রতি মুহূর্তে ঘৃণা করি। শেহজাদ চোখের পলক ফেলল না। তার দৃষ্টি আরও গা হল। সে গম্ভীর মুখে বলল, মিথ্যে বলছ সামাইরা। তুমি আসলে আমাকে ঘৃণা করার নাটক করছ। নিজের ভেতরের দুর্বলতাকে আড়াল করছ। সামাইরা কফির শেষ চুমুকটা দিয়ে অবজ্ঞার সাথে বলল, যত্তসব আজগুবি ফিলসফি। এসব কথা আপনার প্রেমিকার উপর ট্রাই করবেন প্লিজ। আমার মগজ চিবিয়ে খাবেন না দয়া করে। সামাইরা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। কিন্তু সে অনুভব করতে পারল শেহজাদ এখনও একইভাবে তাকিয়ে আছে। ট্রানজিটের সময় শেষ হয়ে এল। পরবর্তী ফ্লাইটের ঘোষণা হতেই শেহজাদ উঠে দাঁড়াল। সে সামাইরার জন্য অপেক্ষা করল না। একাই হাঁটতে শুরু করল। গল্প কেমন লাগলো অবশ্যই বলে যাবেন আর সাবস্ক্রাইব করে যাবেন যাতে পরের পোস্ট করার সাথে সাথে পেয়ে যান।